দ্য বেঙ্গল এক্সাম ইউটিউব চ্যানেলে প্রত্যেককে শুভেচ্ছা ও ভালোবাসা। আমি তোমাদের পল্লব স্যার হাজির হয়েছি বাংলা কারকের একটা দুর্দান্ত ম্যাজিক ক্লাস দিয়ে। তো চলো কথা না বাড়িয়ে আজকের ক্লাস শুরু করা যাক। দেখো, বাংলা ব্যাকরণ থেকে যে সমস্ত পরীক্ষায় প্রশ্ন আসে অবশ্যই সেখান থেকে কিন্তু এই কারক বিষয়টার উপর একটা কি দুটো প্রশ্ন আসবেই। অর্থাৎ এই কারক বিষয়টা প্রতিটি কম্পিটিটিভ পরীক্ষার জন্য ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ। প্রথাবদ্ধভাবে আমরা এতদিন পর্যন্ত যেভাবে কারক শিখেছি, আজ কিন্তু আমরা সম্পূর্ণ তার বিপরীতে গিয়ে কারক শিখব এবং পুরো বিষয়টা ম্যাজিকের মাধ্যমে পুঙ্খানুপুঙ্খভাবে বুঝে নিব। তো চলো ক্লাসে থাকো। আশা করি এখান থেকে যা কিছু সমস্যা আছে একটা ক্লাসেই সব সমস্যার সমাধান হয়ে যাবে। দেখো, কারক শেখার আগে আমরা একটা ছবিতে আসলি। ছবিতে দেখো, একটা স্লাইড চালাচ্ছি তোমাদের কাছে। এই দেখো যে ছবিটা এসেছে, ছবিটাতে আমরা কি কি দেখতে পাচ্ছি দেখো তোমরা। এখানে একজন মানুষ আছে, এখানে একজন, এখানে একজন, এখানে একজন, এখানে একজন এবং এখানে একজন। দেখো, এই যে প্রতিটা মানুষ এখানে এক জায়গায় বসে আছে, এর সাথে এর কিন্তু একটা সম্পর্ক আছে, এর সাথে এর একটা সম্পর্ক আছে, এর সাথে এর সম্পর্ক আছে, এর সাথে এর নিশ্চয়ই সম্পর্ক থাকবে এবং এর সাথে এর এবং এর সাথে এর একটা সম্পর্ক তৈরি হয়েছে এবং সবাই এক জায়গাতে কোনো একটা কাজের জন্য বসেছে। তো কারক বিষয়টাও কিন্তু আমরা যখন শিখব, এই সম্পর্ক বা রিলেশনের বিষয়টা আমরা কিন্তু জানব। দেখো, যদি এক কথায় বলতে বলা হয় যে কারক বিষয়টা কি, তখন আমরা কি বলবো? বাক্যের ক্রিয়াপদের সাথে বিশেষ্য এবং সর্বনাম পদের যে সম্পর্ক, বিশেষ্য এবং সর্বনাম পদের যে সম্পর্ক, যেটা কে আমরা রিলেশনের ছবি এঁকে বুঝিয়ে দিলাম, সেটাকেই বলবো আমরা কি? কারক। এক কথায় এখান থেকে কিন্তু প্রশ্ন একটা আসতেই পারে, কারক মানে কি? বাক্যের ক্রিয়াপদের সাথে বিশেষ্য বা সর্বনাম পদ, বা এটাকে নাম পদের সম্পর্ক বলা হয়। বাক্যের ক্রিয়াপদের সাথে নাম পদের সম্পর্ককেই সংক্ষেপে কারক বলে। ক্লিয়ার? তো চলো পরবর্তী টপিকে আমরা চলে যাই। এই কারক বিষয়টা কিন্তু ব্যাকরণের খুব গুরুত্বপূর্ণ একটা অধ্যায়। এই কারকের সাথেই যুক্ত আছে দুটো জিনিস, সেটা হচ্ছে একটা হচ্ছে বিভক্তি আর একটা হচ্ছে অনুসর্গ। কারক আর বিভক্তি, অনুসর্গ, এই তিনটা বিষয় শিখতেই কিন্তু পুরো বিষয়টা আমাদের কাছে ক্লিয়ার হয়ে যাবে। বিভক্তি বিষয়টা কি আমরা পরে জানবো, অনুসর্গ বিষয়টাও আমরা যখন কারক ডেপথে শিখবো, অর্থাৎ একটু গভীরভাবে শিখবো, তখন বিভক্তি এবং অনুসর্গ বিষয়টাও ক্লাস চলতে চলতেই আমরা শিখে যাব। দেখো, কারকের যে প্রথম শ্রেণী বিভাগ, অর্থাৎ প্রথম ভাগ কারকের, সেটা হচ্ছে কর্তৃকারক। কর্তৃকারককে প্রথম ভাগ বলা হচ্ছে কারণ আমরা জানি একটা ধরো বাড়ি আছে, ঠিক আছে, একটা ধরো বাড়ি আছে, ঠিক আছে। এই বাড়িটায় যে কোনো কাজ কার নির্দেশে বা কার দায়িত্বে পালিত হয়, তখন কি বলবে? যে বাক্যের সমস্ত কাজ বা একটা বাড়ির সমস্ত কাজ তত্ত্বাবধান করেন কে? একজন কর্তা, যেটাকে ব্যাকরণে আমরা বলছি কর্তৃ। অর্থাৎ কে কারা ক্রিয়াটা সম্পন্ন করছে তাকেই বলা হবে এখানে কর্তৃকারক। অর্থাৎ বাক্যে যখন কর্তা সরাসরি, এখানে ধরো বাড়ির কর্তা যখন সরাসরি কোনো কাজ করবে, তখনই সেটাকে বলা হবে কর্তৃকারক। ব্যাকরণে সেটাকেই কর্তৃকারক বলা হবে। যেমন খোকা বই পড়ে, সুতরাং পড়েটা হচ্ছে আমাদের ক্রিয়া, বইটা কি? বইটা হচ্ছে কর্ম। তাহলে কে বই পড়ে আমরা যদি প্রশ্ন করি, বাক্যটাকে যদি আমরা কে দিয়ে প্রশ্ন করি, তাহলে যেটা উত্তর পাবো সেটাই কিন্তু হবে আমাদের কর্তৃকারক। এটা বোঝার একটা সহজ পদ্ধতি, যদিও আরো অনেক পদ্ধতি আছে, আমরা কিন্তু একটু একটু করে পরে শিখতে থাকবো। এটা মন দিয়ে বোঝো। পড়ে ক্রিয়া, বই কর্ম, খোকা। এখানে কে যদি প্রশ্ন করি কে পড়ে, তখন আমরা বলবো খোকা পড়ে, সুতরাং খোকা হলো এখানে আমাদের কর্তৃকারক। পরের বাক্যটা তো আমরা দেখো চলে আসবো, ঠিক সেভাবেই হবে। দেখো কি আছে, মেয়েরা ফুল তোলে। সুতরাং এখানে বলো কোনটা
কি কোনটা কোন পদ আমাদেরকে আগে চিনতে হবে এবং মনে রাখতে হবে। একটা মানুষ ধরো আমি আঁকছি, ঠিক আছে, মন দিয়ে দেখো, আঁকাটার দিকে খুব বেশি ফোকাস করব না, আমরা বিষয়টা বোঝার জন্য কিন্তু এটা আঁকছি। দেখো একটা মানুষ যদি আমরা করি, একটা মানুষকে পরিচালনা করে কে? তার মাথা। মানুষকে পরিচালনা করে মাথা। সেই রকম একটা বাক্যকে পরিচালনা করে বাক্যের ক্রিয়া। সুতরাং ক্রিয়াকে বলা হয় বাক্যের মাথা। সুতরাং কারক নির্ণয় করতে গেলে আগে তোমাকে মাথাটাকে ধরতে হবে, অর্থাৎ বাক্যের ক্রিয়াটাকে তুমি ধরো। পরে কে পড়ে, তুমি এবারে ক্রিয়াটাকে প্রশ্ন করো, তখনই তুমি উত্তর পেয়ে যাবে। খোকা পড়ে, বইটা তো কর্ম, অর্থাৎ ক্রিয়া যার উপর নির্ভর করে সম্পাদিত হয় তাকেই বলা হয় কর্ম। সুতরাং বইটা হলো কর্ম। খুব সহজেই এখান থেকে কিন্তু তুমি নির্ণয় করতে পেরে যাবে। যেমন ধরো পরের বাক্যটায় আসি, আমরা নদীর ঘাট থেকে রিক্সা নিয়েছিলাম। সুতরাং নিয়েছিলামটা হচ্ছে ক্রিয়া। কারা নিয়েছিলাম বা কারা নিয়েছিল, এইভাবে প্রশ্ন করো। সুতরাং উত্তর কি আসবে? আমরা। সুতরাং আমরা হলো এখানে কর্তৃকারক। ক্লিয়ার? পরবর্তী সময়ে আবার এটার আমরা শর্ট ট্রিক কিছু দেখে নেব। 2 নম্বর ভাগ, সেটা হচ্ছে কর্ম। ক্রিয়ার অর্থাৎ কারকের 2 নম্বর ভাগ হচ্ছে কর্ম। এখানে একটা প্রশ্ন কাঠামো দেওয়া আছে, এটা এতটা দেখার দরকার নেই, আমি সরাসরি উদাহরণে চলে যাব। দেখো এখানে সরাসরি উদাহরণে গেলেই আমরা বুঝতে পারবো। এখানে মূলত যেভাবে প্রশ্ন করা হয়, অর্থাৎ বাক্যের ক্রিয়াটাকে আমরা বলেছি যে একটা বাক্যকে যখনই আমরা কারক নির্ণয় করতে যাব, কোন জায়গাটা বাক্যের ধরবো? বাক্যের আমরা মাথাটা ধরবো। আর মাথাটাকেই বলা হচ্ছে কি? মাথাটাকেই বলা হচ্ছে বাক্যের ক্রিয়া। ঠিক আছে? ক্লিয়ার? বাক্যের মাথা হচ্ছে বাক্যের ক্রিয়া। সুতরাং দেখো, ডাক্তার ডাকো, এটা হচ্ছে আমাদের ক্রিয়াপদ। ঠিক আছে, এটা হয়ে গেল আমাদের ক্রিয়াপদ। কাকে ডাকো প্রশ্ন করো, যা উত্তর হবে সেইটাই হবে আমাদের কর্ম। নেক্সট, তাকে বলো, বলোটা ক্রিয়া, বলোটাকে প্রশ্ন করো, কাকে বলো, সুতরাং তাকে হয়ে গেল আমাদের কর্ম। শিক্ষককে জানাও, কাকে জানাও প্রশ্ন করো, উত্তর যখনই পেয়ে যাবে শিক্ষককে, তখনই নিশ্চয়ই শিক্ষককে এখানে কর্মকারক। বোঝা গেল? আবার এখানে কর্মকারকের আর একটা উদাহরণ দিয়ে আমরা বলতে পারি, এই যে আগে আমরা যে কর্তৃকারক শিখেছিলাম, এইভাবেও হয়। ধরো মেয়েরা ফুল তোলে, ঠিক আছে, মেয়েরা ফুল তোলে, মনে রাখবে এই যে তোলেটা হচ্ছে আমাদের ক্রিয়াপদ, মানে এই তোলেটা হচ্ছে আমাদের মাথাটা। ঠিক আছে, মাথাটা যার উপর নির্ভর করে দাঁড়িয়ে থাকে, মানে ধরো এটা ঘাড়, ঠিক আছে, যার উপর নির্ভর করে দাঁড়িয়ে থাকে সেটাই হবে কর্ম। সুতরাং ফুল এখানে কর্ম। বোঝা গেছে? চলো, কর্মকারক ক্লিয়ার। আমরা পরবর্তী টপিকে চলে যাব এবং পরবর্তী সময়ে আবার আমরা নতুন নতুন শর্ট ট্রিক নিয়ে আলোচনা করব। দেখো 3 নাম্বার কারকের 3 নাম্বার ভাগে আমরা চলে যাব করণ কারক। এখানে বোঝার খুব সহজ পদ্ধতি আছে। করণ কারকে সাধারণত এই যে দ্বারা, এটা কি আমরা বলছিলাম যে অনুসর্গ বিষয়টা আমরা যখন কারক শুরু করেছিলাম, প্রথম স্লাইডে আমরা দেখতে পেয়েছি অনুসর্গ বিষয়। অনুসর্গ জিনিসটা কি? শব্দের থেকে আলাদাভাবে বসবে, কিন্তু শব্দের অর্থটাকে আরো পরিষ্কার করবে আমাদের কাছে, সেটাকে বলা হচ্ছে অনুসর্গ, অর্থাৎ শব্দের থেকে আলাদা বসে। আর এখানেই আমরা বিভক্তি জিনিসটাও ক্লিয়ার করে নেব। বিভক্তি জিনিসটা কি? যেমন একটা আমি বাক্য লিখছি যে রামের, ঠিক আছে, রামের লিখেছি, এই যে এখানে র আছে, এই রটা হয়ে গেল তোমার বিভক্তি। মনে রাখবে বিভক্তি শব্দের সাথেই বসে, একবারে ওতপ্রোত ভাবে বসে। আর অনুসর্গ যেটা, এটা তো অনুসর্গ কিন্তু শব্দের সাথে ওতপ্রোত ভাবে বসবে না, ও শব্দের থেকে কিছুটা আলাদা ভাবে বসবে, কিন্তু দুটোর কাজ মোটামুটি একই, বাক্যের বা শব্দটাকে আরো পরিপূর্ণ রূপ দেওয়া। বোঝা গেল? দেখো এরপর আমরা করণ কারক শিখছি। মূলত করণ কারকের সাথে ওই অনুসর্গ তোমার অবশ্যই যুক্ত থাকবে, তবে অনুসর্গটা লুকায়িত অবস্থায় বা উজ্জ্ব অবস্থাতেও থাকতে পারে। দেখো, নীরা কলম দিয়ে লেখে,
আগে আমরা প্রথম পদ্ধতি অবলম্বন করব, লেখে আমরা বাক্যের যে মাথাটাকে সেটাকে নিয়ে নিলাম। এরপর এটাকে কি দিয়ে প্রশ্ন করো, কি দিয়ে লেখে, উত্তর পাবো কলম দিয়ে লেখে। আরেকটা বোঝার সুবিধা হচ্ছে, দেখো এখানে দিয়ে অনুসর্গটাও যুক্ত আছে। বাক্যের ক্রিয়াকে যখন প্রশ্ন করছো কি দিয়ে, যেটা উত্তর পাচ্ছ সেটাই সাধারণত করণ কারকের দিকে যাচ্ছে। আবার দেখো এখানে দিয়ে অনুসর্গও যুক্ত আছে, সুতরাং দুটো ফ্যাক্টর আমরা একটা জায়গাতেই যখন পেয়ে যাব তখন অবশ্যই সেটা করণ কারক হবে। নেক্সট দেখো আরেকটা উদাহরণে আমরা চলে যাই। পরের উদাহরণ, চাষিরা ধারালো কাস্তে দ্বারা ধান কাটছে। চাষিরা ধারালো কাস্তে দ্বারা ধান কাটছে। বাক্যটা পড়া গেছে। এরপর এটার আমরা ক্রিয়াটাকে অর্থাৎ বাক্যের মাথাটাকে খুঁজবো। কোনটা বাক্যের মাথা? কাটছে হচ্ছে বাক্যটির মাথা। সুতরাং কাটছে ক্রিয়াটিকে কি দ্বারা প্রশ্ন করো, যে কি দ্বারা চাষিটা ধান কাটছে? উত্তর আমরা পাবো ধারালো কাস্তে দ্বারা। মেন জিনিস যেটা হচ্ছে সেটা হচ্ছে কাস্তে, ঠিক আছে। এরপর ধারালো কাস্তের সাথে দেখো যুক্ত আছে দ্বারা, এই অনুসর্গটা যুক্ত আছে। সুতরাং এই অনুসর্গটা যখনই যুক্ত থাকবে তখন সেটা কিন্তু অবশ্যই করণ কারকের দিকেই যাবে। মনে রাখবে করণ কারকে সাধারণত দ্বারা, দিয়া, দিয়ে ইত্যাদি অনুসর্গ অবশ্যই যুক্ত হয়। তবে মনে রাখতে হবে এই অনুসর্গগুলি অনেক সময় কিন্তু লুকায়িত অবস্থায় বা উজ্জ্ব অবস্থাতেও থাকতে পারে। নেক্সট দেখো অপাদান কারক, অর্থাৎ এইটা আমরা আলোচনা করেছি 3 নাম্বার কারক, এটা হচ্ছে আমাদের 4 নাম্বার কারক নিয়ে আমরা আলোচনা করব। অপাদান কারকের প্রশ্ন কাঠামো তোমরা দেখে নেবে, পিডিএফও পেয়ে যাবে। তো এত প্রশ্ন কাঠামো দেখার দরকার নেই, মন দিয়ে বোঝো। আমি ডিরেক্ট উদাহরণ থেকে তোমাদের কাছে বিষয়টা ক্লিয়ার করে দিচ্ছি। দেখো জমি থেকে ফসল পাই, সুতরাং আমরা ক্রিয়াতে চলে যাব। পাই, ঠিক আছে। পাইকে তুমি প্রশ্ন করো কোথা থেকে? জমি থেকে। সুতরাং দেখো এটা বোঝার একটা সহজ পদ্ধতি। যখন ধরো কারণ একটা জায়গায় থাকবে আর ফল অন্য জায়গায় পাওয়া যাবে, তখন কিন্তু সেটা কি হয়? সেটা আমাদের এই যে অপাদান কারক, সেই অপাদান কারক হয়। ধরো এইখানটায় কারণ আছে, এইখানটায় কারণ, আর এইখানে ফল পাওয়া যাচ্ছে, সুতরাং এইখান থেকে এইখানে আসছে, সুতরাং এটা কিন্তু অপাদান কারক হবে। যেমন ধরো জমি থেকে ফসল পাই, ধরো এইখানে জমিতে ফসল হচ্ছে, কিন্তু ফসলটা আনা হচ্ছে কোথায়? ফসলটা নিয়ে আমাদের আনা হচ্ছে আমাদের বাড়িতে। সুতরাং কারণ এক জায়গায়, ফল অন্য জায়গায় যদি হয় তাহলে কিন্তু সেটা অবশ্যই সেটা কিন্তু আমাদের আলোচ্য যে কারক অর্থাৎ অপাদান কারক হয়। যেমন ধরো এইটা হচ্ছে একটা গাছ, ঠিক আছে, এটা হচ্ছে একটা গাছ। ধরো শীতকালে বা কোনো একটা ঋতুতে জোরে হাওয়া বইছে, ঠিক আছে। গাছের পাতা কোথায় পড়ে থাকবে? গাছের পাতা নিশ্চয়ই নিচে পড়ে থাকবে। সুতরাং গাছের পাতা আছে এইখানে, অর্থাৎ কারণ আছে এইখানে, কিন্তু ফলটা আমরা পাচ্ছি কোথায়? নিচে। এইরকম যদি হয়, অর্থাৎ কারণ এক জায়গায় ফল এক জায়গায় যদি হয়, অবশ্যই কিন্তু সেটা অপাদান কারক হয়। ক্লিয়ার? আর একটা এখানে সহজ পদ্ধতি তোমাদের বোঝার জন্য বলে দিই। ধরো আমরা অঙ্ক কষেছি, ঠিক আছে। অঙ্কে এই চিহ্নগুলো খুব গুরুত্বপূর্ণ, এই দুটো চিহ্ন প্লাস আর মাইনাস। পৃথিবীতে এই বলা হয় যে এই দুটো চিহ্ন দিয়ে নাকি পৃথিবীর সমস্ত কার্যকারণ সম্পর্ক নিয়ন্ত্রিত হয়। তো এই থিওরিটা আমরা কিন্তু কারকের ক্ষেত্রে কাজে লাগাতে পারি। যেমন ধরো অপাদান কারকের ক্ষেত্রে কি হবে? মাইনাস। কিভাবে হবে হয়তো আমাদের মাথায় ঢুকছে না এখনো, আমরা আরেকবার চলে যাই ছবিটাতে। দেখো এই যে ছবিটা এঁকেছি, দেখো ধরো গাছ থেকে পাতা পড়ছে, এখানে গাছে পাতা আছে, গাছ থেকে যখন পাতাটা নিচের দিকে পড়ে যাবে তখন তোমরা বলো তো কি হবে? প্লাস হচ্ছে নাকি মাইনাস হচ্ছে? নিশ্চয়ই মাইনাস হচ্ছে। সুতরাং অপাদান কারক মানেই হচ্ছে মাইনাস। ধরো জমি থেকে ফসল পাই, এখানে ধরো জমিতে ফসল আছে, এইখান থেকে আমরা টুকটাক করে ফসল আমাদের বাড়িতে আনছি, তাহলে জমির ফসলগুলো প্লাস হচ্ছে নাকি মাইনাস হচ্ছে? উত্তর আসবে অবশ্যই এটা মাইনাস হচ্ছে। সুতরাং মাইনাস মানেই হবে অপাদান কারক। ক্লিয়ার? আরেকবার বলছি, মাইনাস মানেই হচ্ছে তোমার
অপাদান কারক। চোখ বন্ধ করে কিন্তু এই থিওরিটা তুমি, এই শর্ট ট্রিকটা তুমি কাজে লাগিয়ে দিতে পারো। নেক্সট দেখো অধিকরণ কারক, ওইটা আমরা গিয়েছিলাম মাইনাস, এইটা হচ্ছে প্লাস। অধিকরণ কারক মানে হচ্ছে প্লাস, মনে রাখবে। সহজ পদ্ধতি, সহজতম পদ্ধতি, কিন্তু এটা কিন্তু সব জায়গায় তোমরা পাবে না। অধিকরণ কারকের ক্ষেত্রে কি হয়, যেমন ধরো এখানে প্রশ্ন কাঠামোটাও তোমরা দেখে নেবে বা দেখে নিতে পারো। ধরো অধিকরণ কারকের একটা উদাহরণ আমরা আসবো, যে বাবা বাড়ি আছেন, ঠিক আছে, বাবা বাড়ি আছেন। এবার কোথায় কে আছেন ইত্যাদি ইত্যাদি প্রশ্নের কথা ভুলে যাও। এখন আমরা প্লাস থিওরিটা এখানে কিন্তু কাজে লাগাবো বা লাগাতে পারি, ঠিক আছে। কিভাবে কাজে লাগাবো দেখো, এখানে বাবা বাড়ি আছেন, একটা বাড়ি, ঠিক আছে। এখানে কিন্তু বাবা কি হচ্ছে, উপস্থিত আছেন। তাহলে প্লাস হয়েছে নাকি মাইনাস হয়েছে? উপস্থিত আছেন, উপস্থিত আছেন মানে তো প্লাস, সুতরাং প্লাস মানেই হয়ে গেল তোমার অধিকরণ কারক, ঠিক আছে। আরেকটা সহজ আমরা উদাহরণে চলে যাব। ধরো জলে ছবিটা আঁকছি, ঠিক আছে, জলে মাছ থাকে, জলে মাছ থাকছে, ঠিক আছে। সুতরাং যখন কারণ এক জায়গায় এবং ফল সেইখানের মধ্যেই, সেই জায়গাটার মধ্যেই সীমাবদ্ধ থাকছে, তখন সেটা কিন্তু অধিকরণ কারক হয় এবং সেটা এই প্লাসের দিকে যায়। প্লাস থিওরিটা কিন্তু এখানে ফলো করে। বোঝা গেছে? দুটো শর্ট ট্রিক এখানে কিন্তু আমরা আলোচনা করে দিলাম। এরপরে দেখো এখানে আছে সম্প্রদান কারক, যদিও এটা সংস্কৃত ভাষাতে আলোচনা করা হয়, সেই জন্য এটাকে কিন্তু অনেকে নিমিত্ত কারকও বলে থাকেন। সুতরাং এই সম্প্রদান বা নিমিত্ত কারক, এটার কিন্তু বিভিন্ন নাম প্রচলিত আছে, যেহেতু সংস্কৃত ব্যাকরণের সাথে বাংলা ব্যাকরণের অনেকটা মিল আছে, ঠিক আছে। দেখো উদাহরণে চলে যাব, কিভাবে এটাকে চিনবো। আমাদের পরীক্ষায় বলবে না যে সম্প্রদান কারক বা নিমিত্ত কারক কাকে বলে, এটা কিন্তু কখনোই জিজ্ঞাসা করবে না, তোমাকে এমসিকিউ দেবে। দেখো ভিখারিকে ভিক্ষা দাও, ধরো কোনো একটা জিনিস, ঠিক আছে, তোমার কাছে কোনো একটা ভিখারি এসেছে, তুমি তাকে 5টা টাকা দিচ্ছ, ঠিক আছে। সেই ভিখারির কাছ থেকে তুমি সেই টাকাটা আবার কি তোমার কাছে ফিরিয়ে নিতে পারবে? সম্ভব? কখনোই সম্ভব না, কারণ ভিখারির কাছ থেকে তুমি যদি আবার 5 টাকা ফিরিয়ে নাও, তাহলে তুমি নিজেই ভিখারি হয়ে যাবে, ঠিক আছে, সেটা কখনোই সম্ভব নয়। সুতরাং কোনো একটা জিনিস দিয়ে যখন তুমি আর ফিরিয়ে নিতে পারবে না কিছুতেই, যেমন অন্ধজনে দেখো আলো, অন্ধজনকে তুমি আলো দেখিয়ে সেটা তুমি ফিরিয়ে নিতে পারবে না। সুতরাং এইগুলি হলো তোমার সম্প্রদান বা নিমিত্ত কারক, অর্থাৎ যেটা তুমি কোনোভাবেই আর ফিরিয়ে নিতে পারবে না। ক্লিয়ার? সহজ পদ্ধতি। এরপরে হচ্ছে কারক ছাড়াও দুটো অকারক পদ আছে। অকারক, এগুলোকে বলা হয় অকারক পদ, এগুলোকে বলা হয় অকারক, এগুলোকে বলা হবে অকারক পদ। কেন বলা হয়? দেখো কারকের একটা প্রধান শর্তই হচ্ছে কি, যে বাক্যের ক্রিয়াপদের সাথে নাম পদের, অর্থাৎ বিশেষ্য বা সর্বনাম পদের ডিরেক্ট রিলেশন কিন্তু থাকতেই হবে। কিন্তু এই যে সম্বন্ধ পদ এবং পরবর্তী সময় আমরা আলোচনা করব সম্বোধন পদ নিয়ে, এই দুটো যে পদ আছে, এই দুটো পদের ক্ষেত্রে কিন্তু বাক্যের ক্রিয়াপদের সাথে নাম পদের ডিরেক্ট কোনো রিলেশন থাকে না। সুতরাং এগুলোকে কারক বলা হয় না, এগুলোকে পদ আখ্যা দেওয়া হয়েছে এবং বলা হচ্ছে এগুলোকে কি, অকারক পদ। সুতরাং অকারক পদ কেন বলা হয়? কারণ এখানে বাক্যের বিশেষ্য পদের সাথে নাম পদের, বাক্যের ক্রিয়াপদের সাথে নাম পদের কোনো ডিরেক্ট সম্পর্ক থাকে না। সম্বন্ধ পদের ক্ষেত্রে চেনার সবথেকে সহজ উপায় হচ্ছে, সম্বন্ধ পদের ক্ষেত্রে অবশ্যই র বা এর, এই দুটো বিভক্তি কিন্তু যুক্ত থাকবেই থাকবে। সম্বন্ধ পদের ক্ষেত্রে চেনার সবথেকে সহজ পদ্ধতি কি বললাম, এখানে কিন্তু র বা এর বিভক্তি অবশ্যই যুক্ত থাকবে এবং বাক্যের এখানে যে কর্তা থাকবে সেখানে সে সরাসরি কিন্তু কাজটা করবে না। যেমন সে কবেকার কথা, সে কবেকার কথা, এখানে যে সে কর্তাটা আছে, এখানে দেখো সে কোনো এখানে সরাসরি কোনো কাজই করছে না, সে কবেকার কথা, ঠিক আছে। এখানে সে সর্বনাম বলা হলেও
কিন্তু এটা কিন্তু সেভাবে সর্বনামের ভূমিকায় অবতীর্ণ হচ্ছে না এবং সেটা কোনো কাজেও করছে না। সুতরাং কবেকার এখানেই একমাত্র এই শব্দটার সাথেই র যুক্ত আছে এবং র এই যে কবেকার শব্দটা এখানে সেভাবে কোনো নির্দিষ্ট ভূমিকাও পালন করছে না বা গুরুত্বপূর্ণ কোনো ভূমিকাও পালন করছে না। সুতরাং এটা অবশ্যই সম্বন্ধ পদ হবে। চেনার উপায় কি? এখানে এই যে র বিভক্তি যুক্ত আছে। আর মনে রাখতে হবে যে এই যে এর বিভক্তি আছে, এই যে এর বিভক্তি আছে, এর বিভক্তিটারই সংক্ষিপ্ত রূপ হচ্ছে তোমার র বিভক্তি। ক্লিয়ার? নেক্সট টপিকে আমরা চলে যাব। দেখো একটু সম্বোধন পদ। সম্বোধন পদ চেনার মতো সহজ পদ কিন্তু নেই, কারকে এটা খুবই সহজভাবে আমরা বুঝতে পারবো। দেখো, ওগো জয়ধ্বনি কর, ওরে আজ তোরা যাসনে ঘরের বাইরে, ওই নির্মলা উষাকে তোমাকে নিরমিল। অর্থাৎ এখানে দেখো বাক্যের যে কর্তা, কর্তার সরাসরি নাম না ধরে ডাকে, নাম না ধরে তাকে ডেকে তাকে একটা অন্যভাবে সম্বোধন করে ডাকা হচ্ছে। যেমন ওগে, ওগো, ওরে, ওহে, ওই, এইভাবে যখন ডাকা হবে তখন সেটাকে, এটা তো সম্বোধন। সম্বোধন মানে কি? একটা আখ্যা দেওয়া বা একটা ভাবে ডাকা। ধরো তুমি রাস্তা দিয়ে পার হচ্ছ, ঠিক আছে, রাস্তা দিয়ে তুমি পার হচ্ছ, তোমার বন্ধুর সাথে দেখা হয়েছে, তুমি তোমার বন্ধুকে নাম না ধরে ডেকে, অর্থাৎ তুমি ওকে ওর নাম ধরে ডাকলে না, ওকে বললে এই কোথায় যাচ্ছিস। সুতরাং এই যে এই শব্দটা পেলাম, অর্থাৎ এই বলে ওকে সম্বোধন করলো, এই হয়ে গেল কিন্তু এখানে সম্বোধন পদ। ক্লিয়ার? নেক্সট দেখো, এরপরে এখানে একটা আমরা পাবো কারকের কবিতা। অর্থাৎ কারক চেনার সব থেকে সহজ পদ্ধতি বা একটা কবিতার মাধ্যমেও কিন্তু আমরা পুরো কারকটা মনে রেখে দিতে পারি। কিভাবে? দেখো, আমরা চলে আসবো, স্ক্রিনটা একটু বড় করব। দেখো, কে যায় কর্তা রূপে, অর্থাৎ বাক্যের কর্তৃপদ চিনতে গেলে বাক্যের ক্রিয়াটাকে তুমি কে দিয়ে প্রশ্ন করো, যেটা উত্তর পাবে সেটা কিন্তু কর্তা হবে এবং সেটাই হবে কর্তৃকারক। কি কর্ম কাকে, অর্থাৎ বাক্যের যেটা ক্রিয়াপদ, ক্রিয়াপদ মানে বাক্যের মাথা যেটা বললাম, তাকে তুমি কি দিয়ে প্রশ্ন করো, তাহলেই তুমি পেয়ে যাবে কর্মকারক। দ্বারা দিয়ে করণ হবে, অর্থাৎ করণ কারক চেনার সহজ পদ্ধতি হচ্ছে কি, দ্বারা অথবা দিয়ে ইত্যাদি অনুসর্গগুলি যুক্ত থাকবে। অপাদান হইতে থেকে, অপাদান কারক চেনার সহজ পদ্ধতি হচ্ছে এখানে হইতে, হইতে বা থেকে ইত্যাদি অনুসর্গগুলি যুক্ত থাকবে। নেক্সট, নিঃস্বার্থ যাকে দান সেই সম্প্রদান, অর্থাৎ কাউকে কোনো একটা জিনিস তুমি দিচ্ছ, অর্থাৎ সেই যে ভিখিরিকে ভিক্ষা দেওয়ার কথাটা বললাম, অর্থাৎ এখানে তোমার কোনো স্বার্থ নেই, তুমি ওকে দিচ্ছ। নিঃস্বার্থভাবে যদি কাউকে কিছু দেওয়া হয় সেটাকেই বলা হবে সম্প্রদান কারক। বোঝা গেল? অর্থাৎ এই যে কারকের পুরো বিষয়টা, এটা কিন্তু কিসের উপর নির্ভর করে আসছে? এটা কিন্তু পুরোটাই নির্ভর করে আসছে সম্পর্কের উপর। অর্থাৎ কারক মানেই বুঝতে হবে, কারক মানেই হচ্ছে একটা রিলেশনকে ইঙ্গিত করে। এটাই কারক চেনার বা কারক বোঝার সব থেকে সহজতম পদ্ধতি। তার মধ্যে এখানে সব থেকে গুরুত্বপূর্ণ যে দুটো কারক আছে সেটা হলো অধিকরণ কারক এবং অপাদান কারক। অপাদান কারকে আমরা কি বললাম? মাইনাস। এটা সবসময় মনে রাখবে, অপাদান মানে হচ্ছে মাইনাস, অর্থাৎ সে ছাদ থেকে পড়ে গেল, অর্থাৎ বিয়োগ হয়ে গেল। বিয়োগ হয়ে গেলে তোমার কি হয়ে যাবে? অপাদান কারক হয়ে যাবে। ঠিক আছে? অধিকরণ কারক চেনার সহজ পদ্ধতি বললাম কি, জলে মাছ থাকে, অর্থাৎ প্লাস, এখানে কোনো মাইনাস হচ্ছে না, কোনো একটা কারণ সেই জায়গার মধ্যেই যদি সীমাবদ্ধ থাকে। যেমন ধরো এটা একটা মন্দির আছে, ঠিক আছে, মন্দির আছে, এইখানে ধরো একটা মন্দিরে ঘন্টা আছে, ঘন্টা, ঠিক আছে, মন্দিরে ঘন্টা বাজে, কি হবে? অধিকরণ কারক হয়ে যাবে। অর্থাৎ এর যে কারণটা, এই যে ঘন্টা বাজছে, এটা কিন্তু মন্দিরের ভিতরেই বাজছে, সুতরাং এটা হয়ে যাবে অধিকরণ কারক। এবং এটা বোঝার সব থেকে সহজ পদ্ধতি যেটা বললাম, ওটা প্লাস হবে, মাইনাস কিছু হবে না। এই যে মন্দিরে ঘন্টা বাজছে, প্লাস হচ্ছে, সুতরাং এটা হবে অধিকরণ কারক। কারক চেনার সহজতম পদ্ধতিগুলি সম্পর্কে আমরা আলোচনা করে নিলাম। আশা করি এখান থেকে আর বিশেষ কিছু প্রশ্ন নেই। যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই তোমরা কমেন্ট বক্সে লিখে জানাবে, আমি চেষ্টা করব সকলের উত্তর দেওয়ার।
পরবর্তী গুরুত্বপূর্ণ বাংলা ব্যাকরণের ক্লাস বা এরকমই মজার ভুতুড়ে টেকনিক শেখার জন্য ক্লাসের সাথে যুক্ত থাকো চ্যানেলের সাথেও। দ্য বেঙ্গল এক্সাম চ্যানেলের পক্ষ থেকে প্রত্যেকের প্রতি আবার শুভেচ্ছা রইল। টাটা।